বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। অনিমেষ উত্তপ্ত হলো। আপনারা এই দেশের কমিউনিস্ট পার্টিগুলোর লাইনে কথা বলছেন, সাধারণ মানুষ কি শিশু? তাদের ললিপপের লোভ দেখিয়ে কাজ করাবেন? সেটা পাওয়া হয়ে গেলে আমাদের সম্পর্কে ওদের আগ্রহ মিটে যাবে? এভাবে দেশে বিপ্লব হবে না। একজন বললেন, কিন্তু আমাদের নেতা বলেছে এই বিপ্লব হলো কৃষি বিপ্লব। জোরদারদের কাছ থেকে জমি জবরদখল করে নিয়ে তার সূত্রপাত হবে, অতএব সেদিকটায় জোর দেওয়া উচিত। কিন্তু বিপ্লব তো শুধু কৃষকেরই হবে না, শ্রমিক যখন সংখ্যায় ভারী হবে তখন তাদের দলে থাকা দরকার। অনিমেষে এই কথাটা অবাঙালি ভদ্রলোক সমর্থন করলেন। উত্তর বাংলার প্রাকৃতিক পরিবেশ এমন গেরিলা যুদ্ধের পক্ষে এর চেয়ে ভালো এলাকা পাওয়া যাবে না। চা বাগানগুলো বেশিরভাগই জঙ্গলে ঘেরা, একটা থেকে আরেকটা বেশ দূরে দূরে। এই ব্যাপক এলাকায় মিলিটারিকে লুকিয়ে থেকে ব্যতিব্যস্ত করা তোলা সম্ভব। প্রায় 4টা অবধি আলোচনা চলল। অনিমেষের উপর দায়িত্ব পেল চা বাগানগুলো দেখার। সে এটা হবে কলকাতা থেকে অনুমান করেছিল। অবাঙালি ভদ্রলোক তাকে এই ব্যাপারে সাহায্য করবেন। খুব দ্রুত এক্ষেত্রে প্রস্তুত করতে হবে, যাতে চূড়ান্ত মুহূর্তে এলে আর কোনো জড়তা না থাকে। যে যার কাজের এলাকা ভাগ করে নিল। শিলিগুড়ির এই তল্লাটে অনিমেষের পরিচিত নয়। সে তিস্তার উপর চা বাগানগুলোর শ্রমিক গঠনের দায়িত্ব নিল। এই সিদ্ধান্তের পর এখানে থাকার কোনো মানে হয় না। অনিমেষ ভোর হওয়া মাত্র ট্রাক ধরে শিলিগুড়িতে চলে গেল। সে অবাঙালি ভদ্রলোকের সঙ্গে এলেন। অনিমেষ জানতে পারল প্রচুর অস্ত্র আসছে সীমান্ত পেরিয়ে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যেসব অস্ত্র চোরাই পথে এসেছিল সেগুলো সংগ্রহ করা হচ্ছে। এর জন্য অর্থ দরকার। স্বদেশীরা তো বল প্রয়োগ করত, এক্ষেত্রে তাই করতে হবে। এইভাবে যদি কিছুদিন চলে তাহলে পুলিশের মোকাবেলা করতে কোনো অসুবিধা হবে না। অবশ্য কৃষকরা তীর ধনুক নিয়েই মরিয়া হতে পারে। অনিমেষ ভাবছিল, এ সবই ঠিক, অস্ত্র প্রচুর থাকতে পারে, কিন্তু সেগুলো যারা ব্যবহার করবে সেই মানুষগুলোকে অবিলম্বে তৈরি করা দরকার। মাধবীলতা, তোমার নাম লিখতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো। প্রথম অক্ষরটি তোমার মিলেমিশে এমন জড়িয়ে আছে কি জানি, তাই তোমাকে এত ভালো লাগে হয়তো। তোমাকেই প্রথম চিঠি লিখলাম। লিখতে গিয়ে টের পেলাম প্রতিটি শব্দ লেখার সময় আমি স্পর্শ পাচ্ছি তোমার। আমি তোমাকে চিঠি লিখছি স্বর্গছেরা চা বাগান থেকে 8 মাইল দূরে একটা গ্রামে বসে। অবশ্য গ্রাম বললেও বোধহয় জায়গাটা বেশি সম্মান দেওয়া হবে। স্বর্গছেরার এত কাছে আছি, অথচ এখনও ছোটো মার সঙ্গে দেখা করার সময় পাইনি। কথাটা পড়লেই তোমার ভ্রু কুঁচকে যাবে জানি, কিন্তু বিশ্বাস করো, এখানে এসে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। তবে দেখা করার সময় না পেলেও তার সঙ্গে আমি পেয়েছি। সেদিন গাড়িতে ময়নাগুড়ি থেকে ফিরছিলাম। ভুরুয়া নদী পার হয়ে আংরা ভাষার উপর দিয়ে রাস্তার বাঁক দিয়ে চা বাগানের শরীর জড়িয়ে আমার বুকের মধ্যে মিশে থাকা কোয়ার্টারগুলোর সামনে দিয়ে চলে আসছে। তখন দেখলাম ছোটো মা আমাদের সেই বাড়িটার সিঁড়িতে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। এক পলক মাত্র, তার মধ্যে গাড়িটা হুশ করে বেরিয়ে এলো। দূরত্বটা এমন যে চিৎকার কোনো বোধহয় শোনা যেত না। এই প্রথম উত্তর বাংলায় এসে নিজের অস্তিত্বকে গোপন রাখতে হচ্ছে। জলপাইগুড়ির ওপাশে এখনও পুলিশের তৎপরতা শুরু হয়নি। নিশ্চিন্ত কাজ করা যাচ্ছে। তবে চারধারে এত সাপের মুখ যে ছোবল আসতে কতক্ষণ, সতর্ক থাকাই মঙ্গল। এখানে এসে বেশ কিছুদিন হয়েছি। নিজের সম্পর্কে একটা গোপন সত্য আবিষ্কার করেছি। জানো, ছোটোবেলায় আমি খুব রোমান্টিক ছিলাম, ভীষণ ভাবপ্রবণ। এই স্বর্গছেরাকে আমি ভীষণ ভালোবাসতাম। এর গাছপালা এমনকি বাতাসকেও আমি অনুভব করতাম। মনে আছে, প্রথম দাদুর সঙ্গে এই জায়গা ছেড়ে যাই, তখন আমার রুমালে স্বর্গছেরার মাটি বেঁধে দিয়ে নিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ির বাড়ির উঠোনে সেই মাটি রেখে রোজ দেখতাম আর ভাবতাম স্বর্গছেরায় আছি। স্বর্গছেরা সেই কাঁঠাল গাছ, তাল গাছ, চা বাগানের মধ্যে ঘুঘুর ডাক, যা কিনা পৃথিবীর কোনো ঐশ্বর্যের বিনিময়ে ভাঙতে কষ্ট হতো। এখানে এসে দেখলাম তারা সবাই একই রকম আছে, ঠিক যেমনটি রেখে গিয়েছিলাম। কিন্তু আমি আমার সেই মনটা কিংবা চোখটাকে হারিয়ে ফেলেছি। আমি এখন সেই সব ভাবপ্রবণতার কথা ভেবে হাসি। সময়ের সঙ্গে সঙ্গে, সমস্যার সঙ্গে সঙ্গে জীবনের সব কিছু দ্রুত পাল্টে যায়, দৃষ্টিও। আমার সেই আমিটা সম্পর্কে শুধু মমতাই দেখানো যায়, কেননা বাস্তবে সে অচল।
যে চা বাগানের গলিতে দুপুরে বিকেলে চুপচাপ পাখির আওয়াজ শুনে কাটাতে ভালো লাগতো, সেটা নিতান্তই অর্থহীন। এখন সেই শূন্য গর্ভ ভালো লাগা নয়। কাজের গতি যদি একবার রক্তে মেশে, তখন নতুন চোখ খুলে যায়, কিংবা পুরনো চোখ অন্ধ হয়, না হলে কাজ হয় না। জানো, আমি আর একটা জিনিস ক্রমশ টের পাচ্ছি। মনে হচ্ছে আমি খুব নির্লিপ্ত হয়ে যাচ্ছি। কোনো কিছুই আমাকে তেমন স্পর্শ করে না। যেমন ধরো, এই স্বর্গ ছেঁড়া এককালে জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে বড় বলে যে তাই ভুগতাম, তা আর নেই। এতবার ওর উপর দিয়ে যাওয়া আসা করেছি, কিন্তু বুকের মধ্যে কোথাও কাঁপুনি হয় না। চা বাগানের গলিকে গেরিলা যুদ্ধের পক্ষে নিরাপদ জায়গা বলে ভাবছি। আংরাভাষা নদীর ধার দিয়ে খুটমারির জঙ্গল লাল সূর্যের বলটাকে মাথায় নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকে। তার মতো গোপন শেল্টার আর কিছু নেই। মিটিং বলো, গোপন গেরিলা ট্রেনিং বলো, এই জঙ্গল মায়ের মতো আশ্রয় দেয়। ছোটো মা কিংবা আমার বাবা শ্রীযুক্ত মহিতোষ মিত্র মাত্র কয়েক মাইল দূরে আছে। 10 মিনিটেই পৌঁছে যেতে পারি। পুলিশ আমার অস্তিত্ব জেনে যেতে পারে এই আশঙ্কার কথা ছেড়ে দিলেও দেখা করতেই হবে এমন টান অনুভব করছি না। খুব খারাপ শোনাচ্ছে কথাটা, কিন্তু সত্যি কথা এটাই। ছোটো মা কিংবা বাবা তো অযথা আমার বাল্যকালে দূরের মানুষ ছিলেন। জলপাইগুড়ি শহর থেকে আমার বর্তমান ডেরার অবস্থান ঘন্টা দেড়েকের মধ্যেই। কই, একদিনও তো দাদু ও পিসিমাকে দেখতে যাবার কথা আমার মনে পড়ল না। এই দুই মানুষই তো আমার শরীরটাকে তিল তিল করে বড় করতে সাহায্য করেছে। এইসব আত্মীয় স্বজন, চেনা জায়গা কিংবা তার মতো অন্তরঙ্গ ছবি সম্পর্কে অদ্ভুত উদাসীনতা আজকাল আমাকে নির্লিপ্ত করেছে। মাধবীলতা, কথাটা কি তোমার সম্পর্কেও খাটে না? তুমি আমাকে ভালোবেসেছ, জানি তুমি কতখানি আন্তরিক। এটা আমার জন্যই তুমি একটানে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছো, হোস্টেলে রয়েছো। কিন্তু কী আশায়? পৃথিবীর যে কোনো যুবতীর মতো তোমার বাসনা হওয়া উচিত একটি সাজানো সুন্দর ঘরের, আমাকে নিয়ে। কিন্তু প্রতিটা দিন আসছে আর আমি সেই গৃহ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি। তোমাকে ভালোবেসেছি, অথচ তোমাকে শান্তি দেবার বদলে অথই উদ্বেগে রেখে এসেছি। কাউকে ভালোবাসলে এভাবে দূরে চলে যাওয়া যায়, তাহলে তো ভালোবাসতে গেলামই বা কেন? এইসব ভেবেচিন্তে মনে হয় আমি বোধহয় একটু স্বার্থপর হয়ে গেছি। স্বার্থপর। জীবন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চেহারা নিয়েছে, আর এত বুঝেও এ থেকে বেরিয়ে আসার অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে। ভীষণ একা লাগছিল। তোমাকে চিঠি লিখলাম তাই। এত বড় চিঠি কখনো লিখিনি। আমার সব সময় ভয় যে আমাকে ভালোবেসেছো, শুধু এই কারণে তুমি আরও বড় বিপদে না পড়ো। হয়তো সত্যি যদি পড়ো, তখনও আমি কিছু করতে পারবো না। সময় আমাদেরকে সবকটা আঙুল খইয়ে দিয়েছে। আমরা কারো হাত জড়িয়ে ধরতে পারি না, শুধু ঠেকাই মাত্র। আবার কখন লিখবো জানি না। যদি বেঁচে থাকি তাহলে বর্ধমান স্টেশনে দেখা করব পৌষ মেলার দিন। যদি দেখো নির্দিষ্ট সময়ে আমি এলাম না, তাহলে তুমি কখনো বোলপুরে যাবে না। জানি নিজের নিরাপত্তার জন্যই এত বিশদভাবে লেখা আমার অন্যায় হলো। হয়তো নিয়ম ভাঙলাম এবং জেনে শুনেই। তাই এই চিঠি জমিয়ে রেখো না। তোমার অনিমেষ। পুনশ্চ, এখনও তোমার দেওয়া টাকা শেষ হয়নি। একটানে চিঠিটা শেষ করলো অনিমেষ। হাত টনটন করছিল। এখন রাত গভীর। শুধু টিওপিটি একটি শব্দ পাখির গলায় সামান্য বেজে যাচ্ছে। চিঠিটা ভাঁজ করে বুক পকেটে রাখতে না রাখতেই দরজায় শব্দ হলো। ভেজানো দরজা খুলে একটা কৃষ্ণকায় যুবক ঘরে ঢুকে পরিষ্কার হাসলো। লণ্ঠনের আলোয় তার চকচকে দাঁত দেখতে পেল অনিমেষ। যুবকটির নাম শিরিল ওরাও। শুকনা থেকে আসার সময় সেই অবাঙালি ভদ্রলোকের পরিচয়ে অনিমেষ এখন সন্ধান পেয়েছে। আপাতত এরই আশ্রয়। অত্যন্ত কাজের ছেলে শিরিল। বলল, চলুন। অনিমেষ বাইরে বেরিয়ে এলো। খুব ঠান্ডা পড়েছে। বাড়িকে আলোয় ফেরত দেওয়া হয়নি, তাতে শীত মানছে না। সোয়েটার তলায় আছে। অনিমেষ দেখলো আশেপাশে কোথাও আলো নেই। বাইরের ঘরের দেওয়ালে দুটো সাইকেল হেলান দিয়ে রয়েছে। সাইকেলের কাঁচা রাস্তা মিনিট 3 গেলেই ফুরিয়ে যাবে। খুঁটিমারি জঙ্গলের মধ্যে যে সুন্দর পিচের রাস্তা নথুয়া থেকে এসেছে, সেখানে সাইকেলে চালানোটা খুব স্বচ্ছন্দের। রাস্তাটা একটু ঢালু, চাকা গড়গড়িয়ে ছুটে চলে। আর এই গতির জন্যই হাওড়ে কামড়ে কাঁপুনি আসছিল শরীরে। দাঁতে দাঁত ধরে রাখতে পারছিল না অনিমেষ। রাত্রিরের জঙ্গলে এক ধরনের অচেনা শব্দ হয়। ওরা দুজনে নিঃশব্দে সেই শব্দ শুনতে প্যাডেল ঘোরাচ্ছিল। হঠাৎ ছেড়ে আচমকা ব্রেক কষে দাঁড়ানো। অনিমেষ এগিয়ে এসেছিল কিছুটা।
ওকে দাঁড়াতে দেখে অবাক হয়ে বেশ দূরে একটা সাইকেল থামালো। ততক্ষণে শিরিল তার কাছে চলে এসেছে। তারার আলোয় ওর মুখটাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। চাপা গলায় বলল, সামনের রাস্তা দিয়ে যাওয়া যাবে না। অনিমেষ ভ্রু কুঁচকে সামনের পথটাকে দেখল। রাত্রে নিস্তব্ধতা, আলো থাকে, চাঁদ না থাকলে সেই আলো আর মহিম হয়। অনিমেষ দেখল পথটা ওপাশের জঙ্গলের আড়ালে চলে গেছে, কিন্তু কোনো বিপদ রয়েছে বলে বোঝা যাচ্ছে না। শিরিল নিচু গলায় বলল, হাতি বেরিয়েছে। হাতি? হ্যাঁ, কিছুক্ষণ হলো ভুটান থেকে একদল এই অঞ্চলে নেমে এসেছে। অত্যন্ত মারকুটে এই দলটা। মনে হচ্ছে সামনের মেছুয়া পুলের মুখটায় ওরা রয়েছে। কি করে বুঝলেন? অনিমেষের কাছে পুরো ব্যাপারটাই কেমন ভৌতিক মনে হচ্ছিল। চোখে দেখা যাচ্ছে না, এমনকি শব্দও নেই। ওই দিকে তাকান। শিরিল আঙুল তুলে দেখালো। সদ্য ত্যাগ করা বিষটা রয়েছে রাস্তার একপাশে। তার আয়তন এবং পরিমাণ দেখে বুঝতে অসুবিধা হয় না এ পথ দিয়ে হাতি গেছে। আমরা আর একটু হলে ওদের সামনে গিয়ে পড়তাম, তাহলে আর দেখতে হতো না। খুব জোর বেঁচে গেছি। তাহলে যাব কিভাবে? আর কোনো রাস্তা আছে? আছে, হাতি বেরিয়েছে বলেই সেই রাস্তায় যাওয়া যায়। তার আগে চলুন সাবধানে গিয়ে সন্দেহটা মিটিয়ে আসি। শিরিলের কথায় আস্তে আস্তে সাইকেল চালাতে শুরু করলো অনিমেষ। যে কোনো মুহূর্তে দিক পরিবর্তন হতে পারে দুজনেরই। রাস্তার বাঁকে এসে ওরা আরও ধীর হলো। তারপরে দুজন একসঙ্গে দাঁড়িয়ে গেল। সামনে মেছুয়া পুল। পুলটার গায়ে ছোট ছোট কালো ঢিলা নড়ছে। অন্তত গোটাকুড়ি হবে। অনিমেষে মনে হলো চাপচাপ অন্ধকার রাস্তাটাকে ঢেকে দিয়েছে। নিঃশব্দে সরে এলো ওরা। একটু পিছু হতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। জিপ যাওয়া আসার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই কাঁচা পথগুলো তৈরি করা হয়েছে। দুপাশ ঘন জঙ্গলের গায়ে টের পাচ্ছিল অনিমেষ। অবিরাম শিশির পড়ছে এখানে। শিরিল অন্য সময় হলে ভয় পেতাম এই রাস্তায় যেতে, কিন্তু হাতি বেরিয়েছে যখন, তখন মাইল দুয়েকের মধ্যে কোনো বন্যজন্তু থাকবে না। একটু ঘুর হবে, তবু এছাড়া উপায় কী? বন্যজন্তু? এখনও এখানে বাঘ আছে নাকি? মাঝে মাঝে আসে যায়, কখন থাকে বলা যায় না। অনিমেষ প্রায় আধ ঘন্টা প্যাডেল ঘুরিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। সামনেও ধান ক্ষেত, সাইকেল চালানো যাবে না। ওরা হাতে করে হেঁটে এলো। তারপরে নদী। মেছুয়া পুলের তলা দিয়ে যেটা বয়ে এসেছে, এটা এখন বেশ চওড়া। সেদিকে তাকিয়ে শিরিল বলল, এক কাজ করুন, আপনি এখানে থাকুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। সাইকেল মাটিতে রেখে প্যান্ট গোটাচ্ছিল। অনিমেষ বলল, আমাকে যেতে কোনো অসুবিধা হবে না, চলুন। না, ঝুঁকি নিয়ে কী লাভ? ঝুঁকি? আপনি কি আমাকে খুব বাবু ভাবছেন? একটু উষ্ণ হলো অনিমেষ। না না, আমি আপনার কথা বলছি না। দুজন যদি যাই, তাহলে এসে হয়তো দেখব এই সাইকেলের দুটো একটাও নেই। কিছু তো বিশ্বাস নেই। যত রাতি হোক, কেউ হয়তো কোনো কারণে বাইরে এসে দেখলো দুজন নেই, তখন দুটো পড়ে আছে, সেটি কি আর হাত গুটিয়ে থাকবে? তাহলে ওদের নিয়ে গেলেই হয়। পারবেন না। স্রোত কীরকম দেখতে পাচ্ছেন? আমি আসছি। শিরিল জলে নেমে গেল। স্রোত যে খুব জোরদার তা বোঝা যাচ্ছিল। আরেকবার হোঁচট খেয়ে অনেকটা পিছু হটে ওকে উপরে উঠতে হলো। তারপর প্রায় দৌড়ে মিলিয়ে গেল সে। মিনিট 15 অপেক্ষা করতে হলো অনিমেষকে। ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা তার। হাত পা নেড়ে শরীর গরম করার চেষ্টা করে যাচ্ছে সমানে। দৃশ্যটা ভাবতেই হাসি পেল। এই নির্জন রাতে ফাঁকা মাঠে লোকগুলো পাগলের মতো নাচছে একা একা। কেউ দেখছে না। আমাদের লজ্জাবোধ কমে যায়। আবছা অন্ধকারে অনিমেষ ওদের দেখতে পেল। খুব দ্রুত দুটো মানুষ আসছে। ওরা অনেকটা এগিয়ে জলে নেমে স্রোতে টানে টানে নদী পার হয়ে এলো। সাইকেল ছেড়ে অনিমেষ এগিয়ে গিয়ে দেখলো ঠান্ডা জল থেকে উঠে এসে ওরা ঠকঠক করে কাঁপছে। সেই অবস্থায় প্যান্ট ঠিক করতে করতে শিল হাসলো। বেশি দেরি হয়নি তো? না না, ঠিক আছে। একে আপনি চেনেন? অনিমেষ দেখলো ওর সঙ্গে দুটো মানুষ মুখ টিপে হাসছে। বয়স হয়েছে, কিন্তু শরীর খুব মজবুত। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে অনিমেষ হাত বাড়িয়ে বলল, কেমন আছেন? চলছে। আমাকে চিনতে পেরেছেন মনে হচ্ছে। নিশ্চয়ই। আমি কিন্তু খবরটা খুব অবাক হয়ে গিয়েছিলাম। সন্দেহ ছিল আপনার হয়তো চিনতে পারবেন না। অনেক বছর আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, সেদিন আমার আত্মরক্ষার জন্য চা বাগানের ভিতর গিয়ে লুকিয়েছিলাম, কিন্তু শিরিল একবার আপনার নাম বলেনি। এতটুকু সাসপেন্স রাখা হয়েছিল। দেখছিলাম আপনার স্মৃতি কেমন। আপনি এখানে আছেন মহিবাবু জানেন না নিশ্চয়ই? না। জুলিয়েন বললেন, চলুন এই ঠান্ডায় না দাঁড়িয়ে কোথাও বসে কথা বলা যায়। ঠান্ডাটা খুব পড়েছে আজ। এখানে বসার জায়গা আছে? আছে, আমার সঙ্গে আসুন। জুলিয়েনের পেছনে ওরা সাইকেল নিয়ে হাঁটছিল। যেতে যেতে জুলিয়েন বলল,
আপনি এখানে এসেছেন খবর পেয়েছিলাম, কিন্তু দিন দুপুরে আপনার সঙ্গে দেখা করতে গেলে আপনার গোপনীয়তা থাকতো না, তাই এই ব্যবস্থা। আপনি একটু বেশি ভয় পেয়ে গেছেন মনে হচ্ছে। মোটেই না, আমার উপর ভালো নজর রাখা হয়েছে। কথা বলতে বলতে ওরা একটা বসতি এলাকায় চলে আসলো। জঙ্গলের পাশে কয়েক ঘর, মানুষের অস্থায়ী ডেরা এটা। তারই একটি দরজায় গিয়ে জুলিয়ান টোকা দিল। কোনো সাড়া এলো না। কয়েকবার নিষ্ফল চেষ্টা করে বল প্রয়োগ করলো জুলিয়ান। মাটির ঘর, ছেঁচার বেড়ার দরজা অল্পেই খুলে গেল। জুলিয়ান মদেশিয়াদের ভাষায় জিজ্ঞাসা করলো, বধূ আছিস? এবার একটি শ্রীকণ্ঠ কথা বলল, ঘুম জড়ানোর বিরক্তি। জুলিয়ান নিজের পরিচয় দিতে একটা টিভি জ্বলে উঠল। জুলিয়ান আবার প্রশ্ন করতে জানা গেল বধূয়া ঘরে নেই। জুলিয়ান ওদের ভেতর আসতে ইঙ্গিত করলো। অনিমেষ সাইকেল বাইরে রাখছিল, কিন্তু শিরিল তাকে নিষেধ করলো। বাইরে থেকে দেখলে যে কেউ সন্দেহ করবে। অনিমেষ ভেতরে ঢুকে দেখলো ঘরটা নেহাত ছোট নয়। বাইরের আকাশের নিচ থেকে এ ঘরে এসে খুব আরাম লাগলো। অনিমেষ দেখলো এ ঘরের বাসিন্দাদের অবস্থা অত্যন্ত জীর্ণ। আসবাব বলে কিচ্ছু নেই। বাঁশের খাটিয়ার উপরে একটা তেলচিরকুটে বিছানায় নিশ্চয়ই স্ত্রীলোকটা এতক্ষণ শুয়েছিল। একটি কালো শিশু এখনও শুয়ে ঘুমিয়ে। স্ত্রীলোকটি মধ্যবয়সী, বাচকের উপর বড় আব আছে। ওদের দিকে ফ্যাল করে তাকাচ্ছিল। জুলিয়ান বলল, তুই শুয়ে পড়, আমরা এখানে বসে একটু কথা বলে চলে যাব। স্ত্রীলোকটা ঘাড় নেড়ে আবার খাটিয়ায় ফিরে গেল। তারপর সেখান থেকে একটা ময়লা কাপড় তুলে এনে মাটিতে বিছিয়ে দিল। জুলিয়ান জিজ্ঞাসা করলো, বধূয়া কি এখন রোজ রাত্রে বের হচ্ছে? নীরবে ঘাড় নেড়ে স্ত্রীলোকটি খাটিয়ায় ফিরে যেতেই বাচ্চাটা কোকিয়ে উঠল। আর সঙ্গে সঙ্গে স্ত্রীলোকটি বুকের আঁচল সরিয়ে মুখে স্তন গুজে দিল কোলে তুলে নিয়ে। শরীর সরিয়ে দিতে অনিমেষের খেয়াল হলো এই শীতে ওদের শরীরে কোনো গরম জামা কাপড় নেই। ওরা তিনজন কাপড়টার উপর বসতেই টের পেল মাটি থেকে ঠান্ডা উঠছে। জুলিয়ান বলল, এই পরিবারটি চা বাগানের কর্মী ছিল। বধূয়া লোকটি খুব রকচটা। বছর 3 আগে স্ট্রাইকের সময় ম্যানেজারের কুঠিতে ঢেল মারার কারণে ওর চাকরি চলে যায়। অনিমেষ জিজ্ঞেস করলো, প্রমাণ করলে কি করে? খুব সহজেই। গুদাম থেকে যখন কাজ করে বের হচ্ছে তখন ওর থলিতে কিছু চা প্যাকেট ভরে দেওয়া হয়েছিল। বেচারা তা জানতো না। গেটে ধরা পড়ে চুরির অপরাধেই চাকরি গেল। আসল রাগটা এখন অন্যভাবে মেটানো হয়। ইউনিয়ন থেকে কিছু করা হয়নি? না, আমরা আজ ইউনিয়ন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের জন্য ওরা ফালতু ঝামেলায় জড়াবে কেন? আর প্রমাণ তো হাতে নাতেই পেয়েছিল। 6 মাসের মধ্যে ওর কোয়ার্টার ছেড়ে এখানে চলে আসতে হলো। ব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন। কাজকর্ম পাচ্ছে না, অথচ পেট মানবে না। রোজ রাত্রে শেষ পর্যন্ত সহজ উপায়টা বেছে নিয়েছে। মানে চুরি। যেদিন ধরা পড়বে এরা ভেসে যাবে। আপনারা কিছু করছেন না কেন? জুলিয়ান বড় বড় চোখ মেলে অনিমেষকে দেখল। এরপর বলল, আমাদের হাত পাগুলো খুব ছোট অনিমেষবাবু, আর এরকম বধূয়া তো সারা দেশে ছড়িয়ে আছে। আপনি কজনের জন্য করতে পারেন? এই সময় শিরিল কথা বলল, জুলিয়ান এখন সাসপেনশনে আছে। অনিমেষ অবাক হলো। এতক্ষণ লোকটির সঙ্গে কথা বলে এই বিপদের একটু আঁচ পায়নি সে। স্বর্গছেরা শ্রমিক নেতা জুলিয়ানের সেই চেহারাটা এখন সে স্পষ্ট মনে করতে পারে। কুলিদের বিক্ষোভ থেকে বাঁচতে ছোট মা বাবার সঙ্গে চা বাগানের ভেতর আশ্রয় নিয়েছিল। সেখান থেকে বেরিয়ে জুলিয়ানের মুখোমুখি খুব ভদ্র ব্যবহার করেছিল সেদিন জুলিয়ান। মিশনারি স্কুলে পড়ে আসা মদেশিয়া যুবকটির প্রতি আকৃষ্ট হয়েছিল সেদিন অনিমেষ। তখন তো সবাই এর কথা মানত, আজ তো একদম অন্য কথা শুনছে। জুলিয়ান বলল, কলকাতার খবর বলুন। অনিমেষ একটু একটু করে প্রস্তাবিত দেশব্যাপী আন্দোলনের কথা জুলিয়ানকে বলল। এবার সংগ্রাম মুখোমুখি। সৈনিক চাই। ভারতবর্ষের মানুষের মেরুদণ্ডটি ফিরিয়ে আনার জন্য ব্যাপক চেষ্টা করতে হবে। জুলিয়ান বলল, এসব কথা আমি জানি অনিমেষবাবু, কিন্তু এখানে অবিলম্বে সংগঠন করা দরকার। আপনারা কবে নাগাদ মুখোমুখি হবার তো কথা ভাবছেন? সামনের মাসে বোলপুর ঘুরে এসে বলতে পারবো। জুলিয়ান বলল, ব্যাপারটা এখন আর গোপন নেই। তবে মজার ব্যাপার হলো যে শুনছেন বিশ্বাস করছে না। পুলিশকে আমাদের ভয় নেই, কিন্তু সক্রিয় হয়ে কেউ কিছু করলে সর্বপ্রথমে বাধা দেবে পার্টির লোকজন। বিপদটাই এখানে। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করতে পারতাম তাহলে একদিনে সারা দেশ বুর্জুয়া ক্যাপিটালিজমের সমুদ্রে ছুঁড়ে ফেলা দেওয়া যেত, কিন্তু তা হওয়ার নয়। অনিমেষ বলল, আপনার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ থাকা দরকার। কিভাবে হবে? জুলিয়ান বলল, এই ঘরে এখন দেখা উচিত দুজনের পক্ষে মঙ্গল। অনিমেষ বলল, প্রত্যেকটা চা বাগানে স্কোয়াড তৈরি করা হবে, খুব নির্ভরযোগ্য, কিন্তু ছেলেকে ব্যাপারটা বোঝাতে হবে। জুলিয়ান বলল, কী ধরনের অ্যাকশন এখানে করার কথা ভাবছেন? দেখুন, কৃষকরা জোরদারের কাছ থেকে জমি দখল করবে। এটা করতে তারা স্বভাবতই উত্তেজিত হবে, কিন্তু আমরা শ্রমিকদের বলতে পারি না যে তোমরা চা বাগান দখল করো।
ফ্যাক্টরি দখল করে 7 দিনও তারা চালাতে পারবে না। তাদের ব্যক্তিগতভাবে উত্তেজিত করে কিছু করা যাচ্ছে না, কিন্তু এমন কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ চমকে যায়। প্রত্যেকের অন্ধবিশ্বাসের ভিত যেন নড়ে না যায়। কাজগুলো করতে হবে জনসাধারণের স্বার্থবিরোধী মানুষের বিপক্ষে। ফলে পুলিশ যদি অ্যাকশনে নামে তাহলে আমরা সাধারণ মানুষের সমর্থন পাব। একসময় তারা এগিয়ে আসবে, পাশে এসে দাঁড়াবে। শিরিল হঠাৎ উত্তেজিত গলায় বলল, তাহলে পানিরামের গাদ লুট হলো কী করে? শালা রক্তচোষা। এ বাগানের অনেক মানুষ তার কাছে ধার নিয়ে মাথা বিকিয়ে আছে সুদ দিতে দিতে, আর মাইনে খতম হয়ে যায়। অনিমেষ বলল, পানিরামের তো ভাটিখানা ছিল। জুলিয়েন বলল, এখনও আছে, টাকার পাহাড়ে বসে আছে লোকটা। এই যে চা বাগানের মানুষগুলোকে কিনে রেখেছে, ওর গুদামে টাকা থাকে। সোমবারে সকালে ব্যাংকে যায় ওরা। আমাদের এখন প্রচুর টাকা দরকার। জুলিয়েন বলল, শিরিল ঠিক বলেছে। সাধারণ মানুষের ধারণা পানিরাম শয়তানের চেয়ে শক্তিশালী। পুলিশ ওর কেনা। সেই পানিরামকে যদি লুট করা যায় তাহলে লোকে ধাক্কা খাবে, সাহস পাবে। অনিমেষ বলল, কিন্তু সাধারণ মানুষকে বুঝতে দিতে হবে এটা কজন সাধারণ ডাকাতের কাজ নয়। সারা দেশ জুড়ে আগামীকালের বিপ্লবের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের এটা প্রতিবাদ। অ্যাকশনের সময় এসব কথা বলেই লিখে আসতে হবে। কিন্তু পানিরামের বন্দুক আছে? শিল বলল, ও তো বাধা দেবেই। বাধা দিলে জোর খাটাতে হবে। অনিমেষ খুব শান্ত গলায় বলল, যদি কোনো উপায় না থাকে তাহলে পানিরামকে সরিয়ে ফেলতে হবে। সঙ্গে জুলিয়েন ও শিরিল অনিমেষের দিকে তাকালো। জুলিয়েনের সম্মতি মাথা নাড়ল। তারপর বলল, ঠিক কথাই বলেছেন। একজন রক্তচোষাকে মেরে ফেললে আরও 10টা ভয় পেয়ে যাবে। এই লোকটাকে চা বাগানের শ্রমিক দুবেলা মেরে ফেলার কথা ভাবে, কিন্তু আমাদের এই গরিব মানুষের বুকে অসহায়ত্ব ছাড়া কিছু নেই। ওরা শুধু কল্পনা করতেই পারে, কিন্তু কেউ যদি ওদের করতে না পারা কাজটা করে দেখায় তাহলে সে ওদের আপনজন হয়েই যাবে। আপনি ঠিক বলেছেন। অনিমেষ জুলিয়ানের এই ব্যাখ্যায় খুব খুশি হলো। সে বলল, কিন্তু পানিরামের মতো মানুষ খুন হলে যে পুলিশি তৎপরতা শুরু হবে তা সামলাতে আমাদের প্রস্তুত থাকতে হবে। জুলিয়ান হেসে দুটো হাত জড়িয়ে দিল। আমাদের পাশে এত জঙ্গল, পুলিশের ক্ষমতা কি খুঁজে বের করবে সেখান থেকে? আর থানাগুলো এত দূরে দূরে যে পুলিশ আসার আগেই আমরা খবরটা লুকিয়ে ফেলতে পারবো। কিন্তু আসল ব্যাপারটার কথা কি ভাবছেন? অনিমেষ বলল, কী ব্যাপার? অ্যাকশন স্কোয়াড তৈরি করা? জুলিয়ান মাথা নাড়ল, না, ওতে আমাদের খুব কষ্ট হবে না, কারণ এই সমাজ ব্যবস্থার প্রতি বিরক্ত ছেলেদের অভাব নেই দেশে। আর যৌবনে মানুষ এরকম কাজ করার জন্য সবসময় উত্তেজিত হয়। আমি সে কথা ভাবছি না, আমি অস্ত্রের কথা ভাবছি। এইসব কাজ তো ছুরি কাটারি নিয়ে হয় না, আমাদের প্রচুর অস্ত্র দরকার। অনিমেষ বলে, ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু অস্ত্র তো এমনি পাওয়া যাবে না, সেগুলো কিনতে হবে, আর তার জন্য টাকা দরকার। পানিরামের কাছে মেরে ভয় দেখিয়ে সেই টাকা আমাদের পেতে হবে। একটা পানিরাম খুন হলে দেখবেন অন্য পানিরামরা ভয়েই টাকা দিয়ে দিবে। বলল, আরেকটা সহজ উপায় আছে। জুলিয়ান জিজ্ঞেস করলো, কী উপায়? সব চা বাগানের সাহেব, কন্ট্রাক্টর বাবু আর বড় ব্যবসায়ীদের কাছে বন্দুক, পিস্তল, রাইফেল আছে। আমরা যদি সেগুলো গায়ের জোরে ছিনিয়ে নিয়ে আসি তাহলে আমাদের অনেক অস্ত্র হয়ে যাবে। শিরিল একটা উপায় বার করতে পেরেছে বলে খুশি হাসলো। অনিমেষ মন্দ বলেনি। প্রথম দিকটায় আমরা এটা চালাতে পারি। তাহলে ডুয়ার্সে কার কার আছে আগ্নেয়াস্ত্র একটা লিস্ট করা দরকার, তাই না? খুব সহজ, সদরের সরকারি অফিসেও লিস্ট আছে। অনিমেষ বলল, তাহলে আমরা তৈরি হই। তবে আমি বোলপুর থেকে ফিরে এসে কাজ আরম্ভ করলেই ভালো হয়। জুলিয়ান বলল, ঠিক আছে, এখন আপনি কি করবেন? আপনার ডুয়ার্সে যেতে হবে। ওদিকে আপনার জানাশোনা কেউ আছে? নিশ্চয়ই। আপনি কবে যাবেন? ধরুন কাল কি? জুলিয়ান কিছুক্ষণ চিন্তা করলো, তারপর হেসে বলল, আপনার সাহস আছে, এইভাবে একা একা ঘুরছেন। যদি সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ না হয় তাহলে বিপদে পড়বেন। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব। আপনি যাবেন? অনিমেষ বিস্মিত। বাড়ির লোকজন ছাড়তেই হবে যখন, তখন একটু একটু করে আগেই ছাড়ি। অবশ্য এখনই কাউকে কিছু বলছি না। জুলিয়ান কথা শেষ করতে অনিমেষ হাত বাড়ালো। ওরা তখন খুব আন্তরিক করমর্দন করছে ঠিকই, দরজাটা ধীরে ধীরে ফাঁক হলো। ওরা তিনজনেই ঘাড় গোড়াতে একটা মুখ উকি দিয়ে সরে যাচ্ছিল। জুলিয়ান ডাকলো, বধুয়া। কিছুক্ষণ চুপচাপ, তারপরে একটি মানুষ আরশোলার মতো হেঁটে এলো ভেতরে। অনিমেষ দেখলো লোকটার কপাল থেকে রক্ত বের হচ্ছে, হাতে একটা বোচকা। ওই লোকটাই চুরি করতে গিয়েছিল। জিজ্ঞাসা করলো, মাথা ফাটলো কী করে? বধুয়া মুখ নিচু করলো। জুলিয়ান উঠে ক্ষতটা পরীক্ষা করলো, তেমন কিছু হয়নি। বিশল্যকরণী পাতার রস লাগিয়ে নে, আর এই ব্যবসা ছাড়তে হবে। খুব নিরীহ গলায় লোকটা বলল, খাবো কি? জুলিয়ান অনিমেষকে পরস্পরের দিকে তাকালো। শিরিল জিজ্ঞাসা করলো,
আজ কার সর্বনাশ করলে? সঙ্গে সঙ্গে হাসলো বধূয়া। সর্বনাশ আর কোথায় করতে পারলাম, পানিরামের ঘরে গিয়েছিলাম আজ, 2টো থালা নিয়ে এসেছি। নামটা উচ্চারণ করা মাত্র অনিমেষটা চমকে উঠল। ওরা খোলা আকাশে নিজে বেরিয়ে এলো। কিছুক্ষণ হেঁটে জুলিয়ান বিদায় নেবার জন্য দাঁড়ালো। অনিমেষ বলল, এসব চুরি ছেঁচড়ামি ওদের গা শুয়ে গেছে, এবার আমাদের ডাকাতি করতে হবে। খুব দ্রুত কাজে গিয়ে যাচ্ছে। এতটা হবে অনিমেষ ভাবেনি। যারা আগে কখনো রাজনীতির সঙ্গে সামান্য যুক্তও ছিল না, তারাও দলে দলে আসতে শুরু করেছে। এ ধরনের ছেলে থাকে পরিবারে, তারা ঠিক আমল পায় না, কত রকম ব্যর্থতার জন্য, কিন্তু তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার নিয়ে মন আছে। সেই মনই তাদের টেনে আনছে। আগে হয় অনিমেষ এ নিয়ে সূক্ষ্ম বিচারে বসত, এখন উচ্ছ্বাসকেই বাতিল করত। কিন্তু অনেক সময় মরা মরা বলতে বলতেও রাম শব্দটা বেরিয়ে পড়ছে। অ্যাডভেঞ্চার করা হোক, তাৎক্ষণিক উচ্ছ্বাসী হোক, এটা করতে সুবিধা হচ্ছে। দীর্ঘকাল এদিকে ইউনিয়ন করায় ডুয়ার্সের চা বাগানগুলোতে জুলিয়ান বেশ পরিচিত। চা শিল্পের সঙ্গে যারা জড়িত, হপ্তা বা মাসের মাইনেতে যারা সংসার চলে, তাদেরকে জুলিয়ান সরিয়ে রেখেছিলেন। বলেছিলেন, এইসব মানুষ সুখে নেই, কিন্তু নিশ্চিন্ত আয় থেকে সরে আসার ঝুঁকি কেউ নেবে না। বরং চা বাগানে যারা নানান কারণে অবাঞ্ছিত, তাদের সঙ্গে যোগাযোগ করা দরকার। বাঙালিদের সম্পর্কে ইতিমধ্যেই অনিমেষের এক ধরনের বিরক্তি এসে গেছে। তারা যেন নেতা হতেই জন্মেছে। দলে কজন এসেছে, তারা শুধু নানান ধরনের যুক্তি তুলে জ্ঞান দিচ্ছে। কাজ করবার খুব উদ্যম তাদের মধ্যে দেখা যায় না, বরং দলের মধ্যে একটা উপদল গঠন করে এ ব্যাপারে বেশ তৎপরতা চোখে পড়ে। শিলিগুড়ির সঙ্গে অনিমেষের নিয়মিত যোগাযোগ আছে, প্রায় তাকে যেতে হচ্ছে সেখানে। বড় বড় নেতাদের সঙ্গে আলাপ হয়েছে। এদিকে নির্বাচন এগিয়ে আসছে, বিভিন্ন পার্টি থেকে প্রচার শুরু করার আয়োজন চলছে। অনিমেষদের দল নির্বাচনে বয়কট করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচন বুর্জোয়া ফ্যাসিবাদের একটা নতুন ধরনের খেলনা মাত্র, কিংবা এমন একটা মাদকদ্রব্য যা দিয়ে দেশবাসীকে 5 বছরের জন্য বুঁদ করে রাখা যায়। অবশ্য নির্বাচনকে প্রতিরোধ করার জন্য কোনো নির্দেশ এখন পর্যন্ত পার্টি থেকে আসেনি। এই যে প্রস্তুতি চলছে, সেটা এখন আর গোপন নেই। বিভিন্ন পার্টি থেকে তাদের হঠকারী, উগ্রপন্থী ইত্যাদি বিশেষণ দেওয়া হলেও সরাসরি সংস্পর্শে এমন ওরা লিপ্ত হয়নি। কিন্তু হাওয়া গরম হয়ে উঠছে দ্রুত। অনিমেষের আশঙ্কা, পুলিশের আগে তাদের হয়তো পার্টিগুলোর সঙ্গে লড়তে হবে। সংগঠন যত জোরদার হচ্ছে, অন্য পার্টিগুলো ততই নিজেদের অস্তিত্ব বিপন্ন করছে। এই সঙ্গে আরেকটা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। যেসব ছেলেকে ওরা দলে টানছে, তারা কোনো না কোনো কাজ দিয়ে কতদিন চুপচাপ বসিয়ে রাখা যায়। মার্ক্সবাদের ব্যাখ্যায় গেরিলা যুদ্ধের প্রকরণ শোনার মতো মানসিক ধৈর্য এদের নেই। জোর করে বেশি দিন ধরে রাখা সম্ভব হবে না। শুধু ডুয়ার সারা পশ্চিম বাংলায় পার্টিতে এই ধরনের হুলিগান ঢুকছে। নেতাদের বক্তব্য ভাঙচুর, পাথরের টুকরা গড়াতে গড়াতেই মসৃণ হয়। কিন্তু এদের সামলে রাখা যে মুশকিল, তা অনিমেষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু যে জিনিসটা অনিমেষকে ভীষণ বিচলিত করছিল, তাহলে বিভিন্ন জায়গায় ছোট ছোট দল গঠন করার মধ্যেই তাদের সময় ব্যয় হচ্ছিল। সাধারণ মানুষের সঙ্গে এখন অবধি কোনো যোগাযোগ করা যায়নি। দেশে বিপ্লব দরকার। কেন দরকার, কিভাবে সেটা সম্ভব, তা যাদের কথায় বোঝাতে হবে, তাদের কাছে এখনও পৌঁছানো যায়নি। তার একটা বড় কারণ, এতে হিতে বিপরীত হতে পারে। সরাসরি প্রচার করতে গেলে পলিটিক্যাল পার্টিগুলো বাধা দেবে। তাছাড়া সরকারের বিরুদ্ধে কিছু করা যায়, সাধারণ মানুষ বিশ্বাসই করবে না। এবং এই সরকারের তো চেনাশোনা মানুষই চালাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়ার ব্যাপারে খুব একটা মানসিক জোর পাবে বলে মনে হচ্ছে না। লোকাল কমিটির বক্তব্য, স্রোত যদি জোরদার হয়, জল নিজেকে ধরে রাখতে পারে না। এখনই তাড়াহুড়া করে বোকামি না করে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা দরকার। বিপ্লব হলে সাধারণ মানুষ নিজের স্বার্থেই পথে নামবে। হয়তো ঠিক, কিন্তু অনিমেষে অস্বস্তিটা যাচ্ছিল না। জুলিয়ানের ওপর সমস্ত ভার দিয়ে অনিমেষ ট্রেনে চাপল। রিজার্ভ বার্থ কিংবা সিট নয়, বারোয়ারি কামরায় উঠল সবার নজর এড়াবার জন্য। শিলিগুড়ি থেকে অনেকেই যাচ্ছে বোলপুরে, যতটা সম্ভব পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কারণ বোলপুরে মিটিং অত্যন্ত গোপনে হচ্ছে। প্রথম বসার জায়গা পায়নি অনিমেষ। শেষে একটা বাঙ্কের উপর বাবু হয়ে বসতে পারল এক সময়। এবং এই ট্রেনের দুলুনিতে হঠাৎ মনে হয় খুব ক্লান্ত লাগছে। এই দিনগুলোয় নিঃশ্বাস ফেলার মতো সময় পায়নি, কিন্তু যত দ্রুত ভালো কাজ হয়েছে বলে মনে হচ্ছে, ঠিক ততটাই হয়েছে। এতদিন এখানে রইল, অথচ স্বর্গ ছেড়া বা জলপাইগুড়ি বাড়িতে যায়নি। প্রথম দিকে এড়িয়েছিল, শেষের দিকে সত্যি আর সময় হয়নি। অনিমেষ খবর পেয়েছে, মহিতোষ জেনে গেছে যে উত্তর বাংলায় আছে। পরিচিত জনরা নিশ্চয়ই খবর দিয়েছে। স্বর্গ ছেড়া ছাড়া সব জায়গায় প্রকাশে ঘুরেছে
অতএব তাকে দেখতে পাওয়া অস্বাভাবিক নয়। খবরটা ওকে বিহ্বল করে দেয়। নিশ্চয়ই ভেবেছে কোনো কিনারা করতে পারবে না। যারা খবর দিয়েছে তারা নিশ্চয়ই রাজনৈতিক ক্রিয়াকলাপের কথাও জানিয়েছে। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।